আসসালামু আলাইকুম। দীর্ঘ 1 বছর অপেক্ষা করার পর অনন্য মামুনের মতন একজন মানুষের অসংখ্য চাপাবাজি শুনতে শুনতে কান ঝালাপালা করার পর তারপর মানে লম্বা একটা জার্নি, দর্শকের জন্য এটা লম্বা একটা জার্নি। অবশেষে মেগাস্টার শাকিব খানের সিনেমা দরদ, যে সিনেমাটা নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল, সেই সিনেমাটা দেখে ফেললাম। হ্যাঁ, অনেক এক্সপেকটেশন ছিল, কিন্তু সেই এক্সপেকটেশনে পানি ঢেলে দিয়েছিলেন আমাদের অনন্য মামুন সাহেব। কিভাবে? চাপাবাজির মাধ্যমে। একটা বলে সেটা হয় না, আরেকটা বলে সেটাও হয় না, এভাবেই কাটতেছিল দিন। অবশেষে সিনেমাটা যখন প্রেক্ষাগৃহে আজকে দেখলাম, এখন আমার মনোভাবটা কি? এটাই তো সবার প্রশ্ন। আমারও এটাই প্রশ্ন ছিল সিনেমাটা হলে দেখতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। যে সিনেমা নিয়ে পরিচালক এত বেশি কথা বলতেছে, কিছু তো একটা আছে। সিনেমা একেবারে মন্দ হইলে কখনোই ঈদ ছাড়া রিলিজ করার সাহস তারা পাইতো না। এটা তো দেখতেই হবে, এই সিনেমাটা তো অ্যাটলিস্ট দেখতেই হবে, এরকম একটা ভাব কিন্তু সবার ভেতরেই থাকার কথা। আমার ভেতরে অ্যাটলিস্ট ছিল। শুধু যে শাকিব ভক্ত আমি সেই কারণে না, জাস্ট এই কারণেও ছিল যে এই সিনেমাটা নিয়ে এত এরকম কেন করতেছে পরিচালক। আর এই জায়গাটাতে নেগেটিভিটি করেও কিছুটা সফল হয়েছে অনন্য মামুন, তবে পুরোপুরি সফল না, বরং বিফলই বলা যায়। নেগেটিভিটির মাধ্যমে কোনো সিনেমার প্রচারণা করা উচিত না। তো আমি জানি তোমাদের সবার প্রথম প্রশ্ন হচ্ছে যে দরদ সিনেমাটা আসলে কেমন। এই যে ঈদ ছাড়া সিনেমাটা আসলো, এখন আমাদের হাতে তো টাকা পয়সা ঈদের সময় যেরকম থাকে বা আবেগটা যেরকম কাজ করে, একদম চোখের মাথায় গিয়ে সিনেমা হলে বসে যাই, সিনেমাটা দেখে ফেলি। এখন তো সেটা না। তাহলে এই মুহূর্তে ঈদ ছাড়া, কোনো ধরনের কোনো উৎসব ছাড়া, কারণ ছাড়া একটা সিনেমা আসছে, আমি যদি একজন শাকিব ভক্ত না হই, তাহলে কি সিনেমাটা আমার জন্য দেখা উচিত হবে? নিউট্রাল দর্শকদের জন্য সিনেমাটা দেখা কতটা যুক্তিযুক্ত হবে? যারা শাকিব ভক্ত তাদের মনে জাগতে পারে যে শাকিব খানকে কিভাবে আমরা পেলাম এই সিনেমাতে, দুলু মিয়ার চরিত্রে শাকিব খান কতটা অনবদ্য, এইটা নিউট্রাল দর্শকেরও প্রশ্ন থাকতে পারে। ইভেন এই সিনেমাতে ভারতের নায়িকা সোনাল চৌহান শাকিব খানের সাথে কেমন লাগতেছিল, সে কতটা ভালো অভিনয় করলো নাকি আসলে পারে নাই। ওই যে রাজকুমারের সময় যেরকম হয়েছিল কোর্টনি কফি তো। ইভেন এই সিনেমায় অভিনয় করা প্রত্যেকটা অভিনয় শিল্পীর অ্যাক্টিং কেমন ছিল, সিনেমার টেকনিক্যাল দিকগুলো কেমন ছিল, ক্যামেরার কাজ, এডিটিং, কালার গ্রেডিং, চিত্রনাট্যের সাথে প্রপসগুলা কতটা মানানসই ছিল, সম্পূর্ণ সিনেমার এডিটিংটা কেমন ছিল, কোয়ালিটিফুল, নাকি সিনেমা দেখতে গিয়ে আমি নিজেই ফুল হয়ে গেলাম। সিনেমা দেখার পর কি মনে হলো, সিনেমাটার মেসেজ কি ছিল, শাকিব খান বা অন্য যে কোনো হিরোর অন্য কোনো সিনেমার সাথে এই সিনেমার তুলনা করা যায় কিনা, শাকিব খানেরই অন্য কোনো সিনেমা যেমন তুফানের সাথে এই সিনেমার তুলনা করলে এটা এগিয়ে থাকবে নাকি পিছিয়ে পড়বে? তো বন্ধুরা, আমি জানি সবার মনে এখন এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। সমস্ত প্রশ্নের উত্তর একে একে দেবো। ভিডিওটা সবাই কষ্ট করে একটু দেখে নাও। আশা করছি ভিডিওটা দেখার পরে অ্যাটলিস্ট এই ডিসিশনে আসতে পারবা, মানে তোমার তো বিবেক আছে, সাথে আমার কথাগুলো যোগ করে এই ডিসিশনে আসতে পারবা যে না, ঈদকেন্দ্রিক সিনেমা না হইলেও এই সিনেমাটা হলে গিয়ে দেখা যায় কি না। প্রথমেই আসি, সিনেমার গল্পটা কি। সিনেমার গল্পটা ছিল হচ্ছে দুলু মিয়া, সে তার বউকে আসলে অনেক ভালোবাসে, মিথ্যা না। সে তার বউয়ের জন্য আসলেই অনেক কিছু করতে পারে, যে কোনো কিছু করতে পারে, 1000টা খুন যে করতে পারে, এটা একদম মিথ্যা না, সত্য। তবে প্রশ্ন কিন্তু ক্রিয়েট করে। এই সিনেমাটা দেখার সময় দুলু মিয়া যে একটা রহস্যময় ক্যারেক্টার, একদম সিনেমার শেষ পর্যন্ত না গেলে বোঝা যায় না। ইভেন মাঝে মাঝে কনফিউশন ক্রিয়েট করতেছিল যে আসলে কি দুলু মিয়াই এগুলো করতেছে, মানে যেগুলো ঘটতেছে, নাকি দুলু মিয়ার স্ত্রী করতেছে, মানে ফাতেমা। আবার মাঝে মাঝে মনে হচ্ছিল যে দুলু মিয়াকে কেউ ফাঁসিয়ে দিচ্ছে না তো। সত্যিকার অর্থে সিনেমাটা যে উদ্দেশ্যে নির্মিত হয়েছে, মানে আমাদেরকে একটা রহস্যের বেড়াজালে আবদ্ধ করে রাখবে 2.5 ঘন্টা, এই জায়গাটাতে এই সিনেমাটা অনেকটাই সফল। তবে হ্যাঁ, সিনেমাটা দেখার সময় তাকিতুকি করা যাবে না, অন্যদিকে সিনেমাটা মনোযোগ দিয়ে দেখতে হবে। এইটা ফুল অ্যাকশন ঘরানার কোনো সিনেমা না, আবার অ্যাকশন যে একদম নাই তাও না। সিনেমাতে অ্যাকশন সিন আছে, সেটা অল্প হোক বেশি হোক, যতটুকু আছে সেটুকু দেখলে পরে বোরিং হওয়ার কোনো চান্স নাই। সিনেমার গল্পটা যেভাবে পরিচালক প্রেজেন্ট করেছে আমাদের সামনে, সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। সিরিয়াসলি, এই পরিচালকের উপরে আমার কোনো আস্থা ছিল না, অর্থাৎ গত 1 বছরে তিনি আমার সমস্ত বিশ্বাস ভেঙে চুরমার করে দিয়েছেন। তবে সিনেমাটা দেখার পরে আমার অভিজ্ঞতা এটুকু বলতেছে যে অনন্য মামুন সিনেমাটাকে আসলেই যত্ন নিয়েই বানিয়েছেন। আর আমার সন্দেহ হইতেছে যে মামুন সাহেব এই সিনেমা বানাইলেন কেমনে। মানে সচরাচর বাংলা সিনেমা যেভাবে আমরা দেখি, খুব সহজ একটা গল্প যেটা শুরু থেকেই প্রেডিক্টেবল, প্রেজেন্টেশনটা এমনই ছিল
যে মনের ভিতরে অনেক ধরনের কনফিউশন কাজ করে। তার মানে পরিচালক এখানে যথেষ্ট ট্রাই করেছে, সে যেটা অ্যাচিভ করতে চাইছে, মানে বাংলা সিনেমার যে একটা গতানুগতিক ধারা সেটাকে পাল্টে ফেলে নতুন একটা এক্সপেরিমেন্ট চালানোর যে চেষ্টা করছে, সেখানে পরিচালক এবং দরদ টিম 100% সফল বলেই আমার মনে হচ্ছে। দরদ সিনেমায় প্রত্যেকটা অভিনয় শিল্পী অনেক সুপরিচিত, তবে এই সিনেমার প্রধান কেন্দ্রবিন্দু যেহেতু শাকিব খান, আর শাকিব খানের সিনেমায় একটা বিষয় লক্ষ্য করা যায় যে শাকিব কেন্দ্রিক হয় সেই সিনেমাটা। দেখলে সবাই বুঝতে পারবেন যে এই সিনেমাতে শাকিব খান হচ্ছে এই সিনেমার কেন্দ্রবিন্দু, আর সে যে অ্যাক্টিংটা করছে সেটার ধারের কাছেও এই সিনেমার অন্য কোনো আর্টিস্ট আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। তার মানে এটা না যে এই সিনেমায় যারা অভিনয় করেছে তারা ভালো করে নাই, তারাও তাদের জায়গা থেকে ঠিকঠাক আছে। তবে শাকিব খানের অ্যাক্টিংটা আমরা তুফানে যেরকম মারাত্মক লেভেলের পেয়েছিলাম, তার থেকেও আরও এক ধাপ এগিয়ে গেছে। রাজকুমারে আমরা কোটনি কফির বেলায় যেরকমটা শুনেছিলাম, সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল যে কারে নিছে, এটা পারে না অ্যাক্টিং, হ্যান ত্যান নানান ধরনের কথা। তো সেই কথাটা আপাতত সোনাল চৌহানের ক্ষেত্রে কেউ বলতে পারবে না। অ্যাক্টিংয়ের দিক থেকে রাহুল দেব বলি, তারপর রাজেশ শর্মা বলি, সবাইকেই বেশ উপভোগ করেছি। কিন্তু মাঝের কয়েকটা ক্যারেক্টার আছে, পুলিশ চরিত্রে অভিনয় করেছে, তাদের অভিনয় নিয়ে আমার একটু সন্দেহ আছে। তাদেরকে আমার মনে হয় আরেকটু অডিশন নিয়ে ঝালাই করে নিয়ে, অথবা কেন কিভাবে নিচ্ছে আমি জানি না, তাদের অ্যাক্টিং কিছুটা ল্যাকিং মনে হলো। যেমন পুলিশের যখন টর্চার করতেছিল শাকিব খানকে, এটা নিয়ে একটু বলাই যায়, এটা স্পয়লার হবে না কারণ এটা ট্রেলারে আছে। ওই সময়টাতে আমার কাছে মনে হয়েছে যে যখন বাড়ি দিচ্ছে, সে যে অভিনয়টা করতেছে বাড়ি দেওয়ার, এটা বোঝা যাচ্ছিল। সো এক্ষেত্রে বলবো যে একটা ভালো সিনেমা, একটা দুর্দান্ত গল্পের সিনেমায় প্রত্যেকটা আর্টিস্টের অনবদ্য থাকা খুবই জরুরি। সে যে কোনো ছোট্ট একটা ক্লিপেও যদি অভিনয় করে, সেক্ষেত্রেও একটা পারফেক্ট কাস্টিং হওয়া জরুরি। আমি বলবো না যে খারাপ কাস্টিং হয়েছে, দরদ সিনেমার কাস্টিং অনবদ্য, প্রত্যেকটা অ্যাক্টর খুবই সুপরিচিত, সুদক্ষ। কিন্তু এই যে বললাম, মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ড আর্টিস্টরাও অনেক বড় ইস্যু হয়ে যায়। তো আমার কাছে মনে হয়েছে যে যারা অনেক বেশি খুঁত ধরতে অভ্যস্ত বা সিনেমা অনেক বেশি মাত্রায় দেখে, তাদের কাছে এই বিষয়গুলো চোখে ধরা পড়বে। সো বিষয়টা উল্লেখ করলাম। সিনেমাটা দেখার সময় কনফিউশন ছিল যে আসলে শেষ পর্যন্ত কি হবে, আসলে ভিলেনকে, আসলে এই যে ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটনাগুলো কেন ঘটতেছে, কে ঘটাইতেছে। যদিও ওইখানে স্পষ্ট আমরা দেখতে পারতেছি, যেটা দেখে মনে হচ্ছে যে না, শাকিব খান নামক এই দুলুমিয়া চরিত্রটা এগুলো করতেছে, তারপরেও কোথাও গিয়ে বিবেক আবার প্রশ্ন করে আসলেই কি তাই, নাকি শেষ মুহূর্তে অন্য কোনো চমক থাকবে। এই যে একটা কনফিউশন, এই কনফিউশনটাই তো এই সিনেমায় আমরা চেয়েছিলাম। সো সেই কনফিউশনটা ক্রিয়েট করতে অনন্য মামুন সফল হয়েছে। এবার প্রশ্ন আসে সিনেমায় ক্যামেরার কাজ, অর্থাৎ টেকনিক্যাল যে কাজগুলো থাকে, দৃশ্য ধারণ, তারপর এডিটিং, কালার গ্রেডিং, ভিএফএক্স, এগুলো কেমন ছিল? ব্যাকগ্রাউন্ড মিউজিক অনবদ্য, টপ নচ। বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে সিনেমার প্রাণ। আমরা জানি যে সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো আমরা যে কারণে পছন্দ করি, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে সেই সিনেমাগুলোর ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা সিনেমাকে একটা আলাদা হাইপে নিয়ে যায়। সো দেখার সময় ইমোশনকে ধারণ করার জন্য হোক বা একটা কমেডি সিকোয়েন্স, সব জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিকের একটা অন্যরকম গুরুত্ব কিন্তু আছে। তো সেই জায়গা থেকে বলবো যে দরদ সিনেমায় ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল টপ নচ। অ্যাকশনের সময় যে সাউন্ড এফেক্টগুলো ইউজ করা হয়েছে সেগুলো মারাত্মক লেভেলের ছিল। চিত্রনাট্যের কথা যদি বলতে হয়, তাহলে বলবো যে আমার কাছে পছন্দ হয়েছে। প্রথম থেকেই যদি একদম সরাসরি গল্পটা সোজা হাঁটা শুরু করতো, তাহলে অনেক কিছু প্রেডিক্টেবল হয়ে যেত। কিন্তু আগে পরে করে দেখানো হয়েছে, এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে, তাতে করে আমার কাছে মনে হয়েছে যে চিত্রনাট্যটা ঠিকঠাক আছে। সিনেমাতে যে সমস্ত প্রপস ইউজ করা হয়েছে, এই যেমন ছুরি চাকু, গান টান, অথবা যে কোনো কিছু, অথবা কস্টিউম, সেগুলো কতটা রিয়েলিস্টিক ছিল। বলবো যে চরিত্র অনুযায়ী, দুলুমিয়ার ক্যারেক্টার অনুযায়ী দুলুমিয়ার প্রপস, ইভেন দুলুমিয়া ছাড়া যারা অভিনয় করেছে, সোনাল চৌহান থেকে শুরু করে রাজেশ শর্মা, রাহুল দেব, তারপর পুলিশ চরিত্রে অভিনয় করেছে, গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করেছে পায়েল সরকার, তাদের প্রত্যেকের প্রপস, এই সিনেমায় ব্যবহৃত যত ধরনের এলিমেন্টস, সব কিছুই মোটামুটি কোয়ালিটিফুলই ছিল। মানে এখানে কোনো কমপ্লেন করার সুযোগ তারা রাখে নাই। দেখে মনে হবে না যে কোনো কিছু চিপ কোয়ালিটির তারা আসলে ইনক্লুড করে দিচ্ছে, যে হচ্ছে কোনো মতো শুধু দেখাইতে পারলেই বাঁচি, এই টাইপের না। সিনেমাটা দেখার সময় প্রিমিয়াম কোয়ালিটির একটা সিনেমা দেখতেছি বলেই মনে হয়েছে আমার কাছে। জাস্ট এই সিনেমার যে গানগুলো আছে, গানগুলো রিভিউ করার সময় তো সেটা বলছি যে একটা জোনের ভিতরেই সম্পূর্ণ গানের শুটিং তারা করে ফেলছে। এই ব্যাপারটা আমার কাছে একটু নেগেটিভ সাইড মনে হয়েছে। বাট তাছাড়া সিনেমার ভেতরে যা যা করা হয়েছে, যেই অ্যারেঞ্জমেন্টগুলো আসলে সামনে আনা হয়েছে, সেগুলো টপনচ ছিল। সিনেমাটা আমাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখতে পারলো কিনা, গতি কেমন ছিল, কোথাও বোরিং লেগেছে? না, বোরিং লাগে নাই। এক কথায় বললামই তো, শুরুর থেকেই প্রশ্ন ছুড়ে দেয় যে ঘটনাগুলো কে ঘটাচ্ছে, কেন ঘটছে, এবং তারপরেও প্রশ্ন থেকে যায়। সিনেমার একদম শেষ মুহূর্ত পর্যন্ত না আসলে আসল ঘটনাটা অনেকের জানা হবে না। সো সিনেমাটা আপনাকে
বোরিং করবে না, এইটুকু গ্যারান্টি আছে। আলোচনার এই পর্যায়ে এসে একটা প্রশ্ন কিন্তু এখনও রয়ে গেছে, সেটা হচ্ছে এই সিনেমাটা কি তুফানের থেকেও বেটার? তুফানের থেকে বেটার কিনা এই প্রশ্নটা করা কি আসলে ঠিক হবে, মানে যুক্তিযুক্ত হবে? আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি। ইয়েস, কারণ দেখুন তুফান কিন্তু ফুল অ্যাকশন ঘরানার একটা সিনেমা, অ্যাটলিস্ট অ্যাকশন ড্রামা টাইপ সিনেমা, তাই না? ফুল অ্যাকশন বলা যায় না, ইয়েস অ্যাকশন ড্রামা ঘরানার সিনেমা। কিন্তু এই সিনেমাটা দরদ, এটা কিন্তু ফুল অ্যাকশন ঘরানার সিনেমা না বা অ্যাকশন ড্রামা টাইপ সিনেমাও না, এইটা একটা রোমান্টিক সাইকো থ্রিলার ঘরানার সিনেমা। এইটার সাথে আপনি মানে কি বলবো, নোকিয়া বাটন ফোনের সাথে আপনি আইফোনের তুলনা করতে পারবেন না। আইফোনের জায়গায় সেরা, নোকিয়া বাটন ফোন আরেকটা জায়গায় সেরা। সেটা কোথায়, সেটা আপনি খুব ভালোভাবে জানেন। এই দুইটার মধ্যে তুলনায় না যাওয়াই বেটার। তবে তারপরেও যদি আপনারা জানতে চান যে তুলনা করো, বলো কোন সিনেমাটা এগিয়ে থাকবে, তাহলে আমি স্পেসিফিক কয়েকটা পয়েন্ট ধরে ধরে বলতে পারি। যেমন তুফান সিনেমার যে অ্যাকশন সিনগুলো, সেগুলো অনেকটাই ন্যাচারাল রাখার চেষ্টা করা হয়েছে। সেক্ষেত্রে আমি বলবো যে যদি কেউ ন্যাচারাল অ্যাকশন দৃশ্য পছন্দ করে, ওই ধরনের হেঁটে হেঁটে মারতেছে, ইয়া করতেছে, এইগুলো পছন্দ করে, তার কাছে ওই তুফানেরটাই সেরা হবে। আবার যদি এদিকে আসেন, তাহলে সাউথ ইন্ডিয়ান অ্যাকশন ফ্লেভার যারা পছন্দ করেন, তারা কিন্তু এই দরদের অ্যাকশনটা পছন্দ করবে। সেই জায়গা থেকে আপনারাই চিন্তা করে দেখেন যে কোনটাকে আপনি সেরার খাতারে রাখবেন, কারণ এখানে ভুল ত্রুটি খুব একটা করা হয় নাই। তুফানেও যেরকমভাবে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, দরদে এই দরদের জনরা হিসাব করে দেখা যায় যে এখানেও খুব দুর্দান্তভাবে প্রেজেন্ট করা হয়েছে অ্যাকশন দৃশ্যগুলো। আবার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলবেন, তুফানের ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়েও কিন্তু অনেক প্রশংসা হয়েছে। দরদেরটা নিয়ে তো কোনো জবাব নাই, কারণ এই সিনেমা তো বাংলা সিনেমা না, এটা আসলে হিন্দিতেই বেশি গুরুত্ব দিয়ে মেক করা হয়েছে। সো আপনাকে বুঝতে হবে যে সিনেমার কোয়ালিটির জায়গায় তারা কোনো রকম কম্প্রোমাইজ করে নাই। তবে হ্যাঁ, এইটা বলা যায় যে তুফানের যে সমস্ত গান আমরা শুনেছি, তুফানের প্রত্যেকটা গান ছিল টপ নচ। গানের মধ্যে পারফরমেন্সও ছিল টপ নচ, ডান্স নাম্বারগুলো ছিল জোশ। কিন্তু দরদের ক্ষেত্রে মনে হচ্ছে সেটা আমরা পাচ্ছি না। মনে হচ্ছে বলতে পাচ্ছি না, কারণ গান তো আমরা ইতিমধ্যে প্রায় সবগুলো দেখে ফেলেছি। তবে একটা সারপ্রাইজ কিন্তু আছে বন্ধুরা, দরদ সিনেমায় একটা স্যাড সং আছে। সেই স্যাড সংটা সারপ্রাইজ হিসেবে আছে, যারা সিনেমাটা দেখবেন তারা বুঝতে পারবেন। ভাইরে, ওই গানটা দেখার সময় আমার কাছে মনে হয়েছে এই এক গানেই সিনেমা হিট। সোনাল চৌহানের কেমিস্ট্রি শাকিব খানের সাথে এতটাই সুন্দরভাবে ম্যাচ করে গেছে, তাদের দুজনের মধ্যেকার যে একটা ডিপ সম্পর্ক, এবং সেই সম্পর্কে যে এত বড় একটা বাধা চলে আসলো, এবং মানে কী বলবো, বললে তো স্পয়লার হয়ে যাবে। ওই সময় যে স্যাড সংটা চলে আসে আপনার কাছে, আপনি ওটা ফিল করতে পারবেন, ভিতর থেকে ফিল করতে পারবেন। সো বুঝতে পারছেন যে ওই একটা গান আসলে কেন সারপ্রাইজ হিসেবে রাখা হয়েছে, কেন এটা প্রকাশ করা হয় নাই। তা না হলে একদিনে যেহেতু 3-4টা গান কন্টেন্ট সব রিলিজ করে দিচ্ছে, সো এদিকে ওই গানটা তারা আটকে রাখতো না। কিন্তু ওই গানটা প্রধান একটা আকর্ষণ হিসেবে রয়ে গেছে, সিনেমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আমার বিশ্বাস যে বাংলা যে ভার্সনের গানটা এসেছে ওইটাও পছন্দ করবেন। তবে হিন্দি যে গানটা আছে, এই স্যাড সং, সেটা আরও বেশি মারাত্মক হতে যাচ্ছে। বাংলাতে মেবি ইমরানের কণ্ঠই ওইটা, ইমরানই গিয়েছে। সো আমি বলবো যে ইমরান তার সেরাটা দিয়েছে। তো এবার একটা ফাইনাল প্রশ্ন হচ্ছে যে সিনেমাটা দেখার পরে বাড়ি পর্যন্ত আসলাম, আমি কি সিনেমাটা সম্পর্কে এরকম ভেবেছি, মানে বারবার প্রশ্ন জেগেছে মনে যে লাস্টে কি দেখলাম, এইটা এভাবে হইতে পারতো, বা আসলে এই প্রশ্নের উত্তরটা এটাই হবে কিনা, মানে সিনেমাটা দেখার পর মাথার উপরে দিয়ে গেল কিনা, মানে সিনেমাটা আমার মাথায় থাকলো নাকি আমি ভুলে গেছি সিনেমাটা দেখার পরে। সিনেমার গল্প টল্প সব হয় না অনেক সিনেমার ক্ষেত্রে, যেমন প্রিয়তমার ক্ষেত্রে যদি বলি, প্রিয়তমা সিনেমাটা একবার দেখার পর অনেকেই বলেছে যে না, দ্বিতীয়বার দেখার মতো না। মানে হ্যাঁ, প্রথমবার দেখছি ভালো লাগছে, তারপরে আবার দেখবো, সেটার জন্য যে, কারণ ওই সিনেমাটা অনেক বেশি রহস্যময় ছিল না, ভিতরে অনেক প্যাচগোছ ছিল না, একদম সহজ সরল একটা গল্প। সো সেটা বারবার দেখার কিছু নাই, এরকম একটা মনোভাব অনেকের কাজ করেছে। কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে তা হবে না। এই সিনেমাটার মধ্যে অনেক প্রশ্ন আছে, এবং শেষ মুহূর্তে একটা টুইস্ট আছে, যে টুইস্টটা দেখার জন্য হলেও একদম শেষ পর্যন্ত বসে থাকতে হয়। এবং তারপরে সিনেমাটা দেখে যখন আমি বাড়ি ফিরতেছিলাম, তখন আমার মাথার ভিতর বারবারই ঘুরপাক খাচ্ছিল যে লাস্টে ওইটা কী হইল, দুলু মিয়ার শেষ পরিণতিটা কী হইল, দুলু মিয়া এই কাজটা করছিল, মানে কনফিউশন এখনও পর্যন্ত রয়ে গেল, এরকম একটা মনোভাব কিন্তু তৈরি হয় সিনেমাটা দেখার পরে। সো আমি বলবো যে অ্যাকশন, থ্রিলার, রোমান্টিক সব মিলিয়ে জগা খিচুড়ি হয় নাই, অ্যাটলিস্ট সিনেমার মতো হয়েছে। অনেকেই দেখলাম সোশ্যাল মিডিয়াতে, মানে আমি আসার সময় একটু স্ক্রল করে দেখলাম যে অনেকেই নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করতেছে। তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কি আদৌ সিনেমাটা দেখেছেন? যদি দেখেও থাকেন, তাহলে কেন নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করতেছেন? আমি তো নেগেটিভিটির কোনো কিছু দেখলাম না, বরঞ্চ দেখলাম যে বাংলা সিনেমা কতটা গ্রো করেছে। বাংলা সিনেমা আজকে এত স্বল্প বাজেটের মধ্যে এত দুর্দান্তভাবে মেক হচ্ছে। ঈদ ছাড়া বাংলা সিনেমা আসতেছে। গল্প যদি ভালো নাই হতো, তাহলে ঈদ ছাড়া তারা রিলিজই করতো না। গল্পটা আসলেই দুর্দান্ত, এবং এই সিনেমার গল্পে আপনি
যে মেসেজটা পাবেন শেষমেশ বলে দিই, মেসেজটা হচ্ছে এইটা কিন্তু শুধু দুলু মিয়ার গল্প না, এখানে নারীদের যে হচ্ছে অসহায়ত্ব তাদের নিয়েও একটা মেসেজ দেওয়া আছে। এখানে আপনারা লক্ষ্য করবেন যে পায়েল সরকারের একটা সমস্যা থাকে, আমি এখন সমস্যার কথা বলতেছি না, আমি কোনো ধরনের স্পয়লার দিতে চাই না, কেন থাকে এই ব্যাপারটা দিয়ে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে, তারপরেও মানে সমস্যা নিয়েও সে কাজ করে যাচ্ছে, সে তার দায়িত্বের জায়গায় অনড় আছে, ডিউটি করতেছে, এই ব্যাপারটা আপনাকে ভাবাবে। ইয়েস, একটা মেয়ে হয়ে সে কী করতে পারে সেইটা একটা মেসেজ দেওয়া হয়েছে, মেয়ে মানুষের গুরুত্বটা বোঝানো হয়েছে। আবার ওদিকে একটা মেয়েকে অসহায় পেয়ে অনেকে তার সাথে কি করতে পারে এটা একটা মেসেজ দেওয়া হয়েছে। পাশাপাশি অ্যাক্টর শাকিব খানকে আপনি এখানে দেখতে পারবেন, শাকিব খানের অভিনয় আপনার মন ছুঁতে বাধ্য। তবে এই সিনেমাটা দেখার সময় আমি মনে করি অনেকেরই এটা ফিল হবে, একটু বেশি শাকিব কেন্দ্রিক, মানে দুলু মিয়া চরিত্রটাকে এতটা বেশি স্পেস দেওয়া হয়েছে যে অন্যান্য যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো অনেক কম সময় পেয়েছে। মানে এত বড় বড় অ্যাক্টর, মানে বড় বড় বলতে মানে সুপরিচিত, এই যে যদি বলি রাহুল দেবের কথা, যদি বলি আরও যারা অভিনয় করেছে, পাশাপাশি রাজেশ শর্মা, এদেরকে খুব বেশি আমি পাইলাম না স্ক্রিনে। এদের চরিত্রগুলোকে আরেকটু বেশি গুরুত্ব দিলে, আরেকটু বেশি স্পেস দিলে সিনেমাটা আরও বেশি উপভোগ্য হতে পারতো। সিনেমাতে শাকিব সোনালের কেমিস্ট্রিটা জোশ ছিল, এক কথায় দুর্দান্ত লেগেছে। মাঝে মাঝে কিছু রোমান্টিক সিনের মধ্যে আমি নিজেই শরম পাইছি। শুট করেছো গানটার মধ্যে সোনাল চৌহানের এক্সপ্রেশন নিয়ে আমার একটু আপত্তি ছিল। আমি বলেছিলাম যে সোনাল চৌহান কেন এত চুপচাপ, সে কেন কথা বলতেছে না, বা শাকিব খানের সাথে একটু ন্যাকামি না হয় করলো, কেমিস্ট্রিটা কেমন জানি জমে নাই। শেষমেশ বুঝতে পারলাম ওই গানটার মধ্যে সোনাল চৌহান কেন এতটা গম্ভীর, কেন সে কথা বলতেছে না, এইটা সিনেমা দেখলে বুঝে যাবেন। আর হ্যাঁ, ট্রেলারে আমরা দেখেছি যে মিষ্টি খাওয়া মাইরা ফেলে, তাই না? এরকম কিছুই মনে হয়েছে, কিন্তু আসলেই কি তাই? প্রশ্ন আপনাকে ততক্ষণ করতে থাকবে আপনার বিবেক যতক্ষণ সিনেমাটা শেষ না হবে। বন্ধুরা বুঝতে পারতেছেন তাহলে খেলা কিন্তু জমে গেছে। সিনেমার মধ্যে যে গল্পটা আমরা দেখতে পাই, ঠিক যেভাবে শাকিব খানের দুলু মিয়া ক্যারেক্টারটা আসলে আমাদের সামনে আসে, দুলু মিয়াকে নিয়েই আসলে সম্পূর্ণ কাহিনী। আর এই দুলু মিয়ার রহস্য ভেদ করতে গিয়ে পুলিশও নাকানি চুবানি খায়, সেই সাথে আপনি যখন দর্শক হিসেবে দেখতেছেন তখন আপনার মনের মতো হাজারটা প্রশ্ন বারবার উকি মারবে। সো আমি বলবো যে থ্রিলার ঘরানার সিনেমা হিসেবে এইটা কিন্তু জোশ ছিল। সব মিলিয়ে শাকিব খানের কেরিয়ার সেরা অভিনয় মনে হয় দরদেই আমি দেখলাম, এরকম একটা ফিল পাচ্ছি আর কি। তো বন্ধুরা, দীর্ঘ আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঈদ ছাড়া যে সিনেমাটা আসছে সেটা এমনি এমনি আসে নাই। সিনেমার গল্প, মেকিং সব কিছুই টপনচ ছিল, আউটস্ট্যান্ডিং ছিল। কমপ্লেনের জায়গা খুব একটা নাই। কমপ্লেনের জায়গা শুধুমাত্র একটাই, প্রচারণা ভালো হয় নাই। সিনেমাটার ভবিষ্যৎ অনেকটাই অন্ধকার করে দিচ্ছে অনন্য মামুন নিজেই। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের একটা কথারই জানার যে সিনেমাটা দেখলে টাকাটা উসুল হবে কিনা। টিকিট কেটে দেখবো, দূর থেকে গিয়ে দেখবো, ঈদ ছাড়া কোনো ধরনের উৎসব ছাড়া সিনেমাটা কি দেখা উচিত হবে? আমি বলবো যে ভালো একটা বাংলা সিনেমা, তবে ফিলটা দিবে অন্য ধরনের, মনে হবে না যে এটা বাংলা সিনেমা। সো আপনি দেখতে পারেন, আপনার টাকা বরবাদ হবে না। তো বন্ধুরা, অবশ্যই এই সিনেমাটি হলে গিয়ে দেখুন, আর পাইরেসি এড়িয়ে চলুন। আর যদি সিনেমাটা ইতিমধ্যে আপনি দেখে থাকেন, আজকের মধ্যে দেখে থাকেন, তাহলে আপনার মনোভাব কি অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এক একজনের মনোভাব এক এক রকম হইতেই পারে। এখন আপনার কাছে মনে হইতেই পারে যে সিনেমাটার গল্প একদমই ভালো লাগে নাই, হ্যান ত্যান। কিন্তু আপনাকে আমি একটা কথা বলবো, যারা এই ধরনের চিন্তা করতেছেন যে সিনেমার গল্প হয়তো ভালো হয় নাই, কি দেখলাম বুঝলাম না, তাদের উদ্দেশ্যে বলবো যে বুঝবেন তাহলে সিনেমাটা আরেকবার গিয়ে দেখে আসুন। কারণ ওই যে বললাম যে সিনেমাটার একদম রন্ধ্রে রন্ধ্রে প্রশ্ন ঢুকিয়ে দিয়েছে অনন্য মামুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।